ডিয়ার ফ্রেন্ডস, আমরা মিশ্রণের 1 থেকে 30 পর্যন্ত প্রশ্নের সমাধান অলরেডি করেছি। আজকে তার পরের প্রশ্নগুলি সমাধান করার চেষ্টা করব। তো 31 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। এক ব্যক্তি 100 কেজি নুন 10 টাকা কেজি দরে কেনেন, 60 কেজি নুন 10% লাভে এবং বাকি নুন অর্থাৎ 40 কেজি নুন 20% লাভে বিক্রি করেন, মোটের উপর তার কত লাভ হয়? এই টাইপের অঙ্ক কিন্তু অলরেডি আমরা লাভ ক্ষতির চ্যাপ্টারে করেছি। লাভ ক্ষতির চ্যাপ্টারে আমরা যে পদ্ধতিতে করেছি সেটা কিন্তু খুবই সহজ, আশা করি তোমরা সেটা পারবে, এমনকি মুখে মুখেই পারবে। দেখো 60 কেজির দাম হবে 600 টাকা, সেখানে 10% লাভ হয়েছে মানে 60 টাকা লাভ হয়েছে। 40 কেজির দাম হবে 400 টাকা, সেখানে 20% লাভ হয়েছে মানে 80 টাকা লাভ হয়েছে। টোটাল লাভ হয়েছে 140 টাকা। 1000 টাকায় লাভ 140 টাকা, তাহলে 100 টাকায় লাভ 14 টাকা। 14% হবে কারেক্ট আনসার। কিন্তু আমরা যেহেতু মিশ্রণের অঙ্ক করছি তাই মেথড অফ অ্যালোগেশন ব্যবহার করে অঙ্কটা করার চেষ্টা করব। তো চলো বোর্ডে দেখে নেওয়া যাক। দেখো তোমার 10% লাভ হয়েছে 60 কেজিতে, ঠিক আছে, আর 20% লাভ হয়েছে বাকিতে, তার মানে কি 40 কেজিতে। দেখো ওজনের অনুপাত, ঠিক আছে, ওজনের অনুপাত কত? দেখো 20 দ্বারা কাটা 3:2, ওজনের অনুপাত কিন্তু আমরা পেয়ে গেলাম। আর এটা কি 10% লাভ হয়েছে 60 কেজিতে মানে এই পরিমাণে, ঠিক আছে, আর 20% লাভ হয়েছে এই পরিমাণে, এটা আর কি। দেখো মোটের উপর কত লাভ হয়েছে সেটা আমরা জানি না, এখানে আমরা এক্স ধরে নিতে পারি, ঠিক আছে। এক্স ধরে করলে ভুল হওয়ার সম্ভাবনা কম, এক্স ধরে ছাড়াও কিন্তু করা যায়, সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো তাহলে এক্স যদি ধরো তাহলে এখানে কি আসে 20 বিয়োগ এক্স, অ্যালিগেশন করলে, ঠিক আছে, আমরা কিন্তু অ্যালিগেশনটা আগের দুটো ক্লাসে খুব ভালোভাবে দেখেছি, ঠিক আছে। আর এ বরাবর করলে কি হবে, এক্স বড় এখানে, তাহলে বড় থেকে সবসময় ছোট বিয়োগ, তাহলে এক্স বিয়োগ 10, তাই না? তাহলে দেখো এই যে অনুপাত, ঠিক আছে, আর এই অনুপাতটা সমান, এটা কিসের অনুপাত আসে? ওজনের অনুপাত আসে, ঠিক আছে। তাহলে দেখো 20 বিয়োগ এক্স বাই এক্স বিয়োগ 10 সমান 2/3, এই সরি 3/2 হবে, হ্যাঁ 3 আগে আছে, 3/2। তাহলে দেখো কোনাকুনি গুণ করি, 40 বিয়োগ 2x সমান 3x বিয়োগ 30, ঠিক আছে। তাহলে দেখো এদিকে বিয়োগ 5x সমান বিয়োগ 70 আসবে, তাহলে বিয়োগ বিয়োগ কেটে গেল, x সমান 14 আসবে, ঠিক আছে। 5 14 70, 70 ভাগ 5 মানে 14, অর্থাৎ দেখো 14% হবে এখানে অ্যান্সার, অর্থাৎ তার ওভারঅল লাভ হবে 14% যদি তোমরা এই পদ্ধতিতে করো, ঠিক আছে। এই টাইপের অঙ্কগুলো থাকলে আমি মনে করি লাভ ক্ষতির যে প্রসেস সেদিকে যাওয়াই বেটার, ঠিক আছে। এবার দেখো যেহেতু আমরা অ্যালিগেশন শিখছি তাই আমরা অ্যালিগেশনটা ব্যবহার করলাম, ঠিক আছে। আবার যদি তুমি মনে করো এখন এক্স ধরবে না, তাহলে কিভাবে করতে হবে? দেখো এই দুটোর মধ্যে পার্থক্য তোমরা নির্ণয় করবে। কত পার্থক্য? 10, তাই না? দেখো 10 আর 20 মধ্যে পার্থক্য 10, এই 10কে এই অনুপাতে ভাঙবে, ওজনের অনুপাতে ভাঙবে, ঠিক আছে। 10কে ওজনের অনুপাতে ভাঙবে, তাহলে দেখো টোটাল আনুপাতিক সমষ্টি 5, টোটাল 10, ঠিক আছে। ওজন অনুপাত 3 আর 10 এর 5 গুণিত 2, তাই না? তাহলে 2 2 তারপরে 6:4 আসবে। এটাকে কিন্তু ছোট করবে না, ঠিক আছে, অনুপাতে ভাঙবে। কোন অনুপাতে? ওজনের অনুপাত। ওজনের অনুপাত কি 3:2 ছিল, এই যে পার্থক্যটা সেটাকে ভাঙবে 3:2 অনুপাতে। স্পষ্টই বোঝা যাচ্ছে 6 আর 4 হবে, যেহেতু খুব সহজ, ছোট আছে। তাহলে এখানে হবে 6 আর এখানে হবে 4। ওকে, তাহলে 20 থেকে কত বাদ দিলে 6 হয়? 14 বাদ দিলে 6 হবে, অর্থাৎ 14 অ্যান্সার আসবে এইভাবেও, ঠিক আছে। আমি এক্স ধরে করতে বলি বা মনে রাখতে বলি, কারণ এই কনসেপ্টটা যদি মনে থাকে তাহলে যদি তোমরা ভুলেও যাও শর্ট ট্রিক্স, তাহলে কিন্তু কখনোই অ্যান্সারটা করে আসতে পারবে না, এমনটা নয়। তো যাই হোক, এই প্রশ্নের কারেক্ট আনসার হবে 14%। এটা রয়েছে দেখো তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ থাকলে এই প্রশ্নের জন্য সঠিক আনসার। 32 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো। এক দুধ ব্যবসায়ী 10 টাকা প্রতি লিটার দরে দুধ কিনে তাতে জল মিশ্রিত করে, দেখো 10 টাকা 80 পয়সা লিটার করে বিক্রি করে 20% লাভ করেন, ঠিক আছে। কত শতাংশ হারে জল মেশানো হয়েছিল? দেখো এখানে 20% লাভ করে, একটা এক্সট্রা ডেটা দেওয়া আছে। দেখো দুধের দাম, ঠিক আছে, মিল্ক 10 টাকা করে, ঠিক আছে, 10 টাকা পার কেজি। আর ওয়াটার এখানে কি আমরা সবসময় 0 টাকা পার কেজি ধরবো, ঠিক আছে। অঙ্ক করার ক্ষেত্রে জলের কোনো দাম হয় না, যদিও আমরা এখন জল কিনে খাই, ঠিক আছে। দেখো এখানে দেখো 10.8 টাকা দেওয়া আছে, সে বিক্রি করে, এর মধ্যে সে 20% লাভ করে, তার মানে এটা কি বিক্রয় মূল্য দেওয়া আছে। যখন আমরা মেথড অফ অ্যালিগেশন ইউজ করছি তখন কিন্তু বিক্রয় মূল্য ধরলে হবে না, এটা ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য ধরে নাও, ঠিক আছে, শূন্য হলেও ক্রয় মূল্য, ঠিক আছে। সুতরাং এখানে কিন্তু ক্রয় মূল্যটাই থাকতে হবে, তার মানে 10.8 এর মধ্যে কি আছে? 20% লাভ আছে, তাহলে লাভ 20% করার পর, অর্থাৎ বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্যের দিকে যাই, কি করি? লাভ ক্ষতির চ্যাপ্টারে অলরেডি আমরা করেছি, ঠিক আছে। দেখো এটা বিক্রয় মূল্য, তাহলে উপরে 100, লাভ হয়েছে যেহেতু 20%, তাই 120 নিচে, ঠিক আছে। তাহলে একটা শূন্য কেটে গেল, ঠিক আছে। দেখো 12 দ্বারা যদি আমরা কাটি তাহলে আসে তোমার
8 96 9 মানে 0.9, ঠিক আছে, 0.9 গুণ 10 মানে 9, ঠিক আছে। তার মানে এখানে অ্যাকচুয়াল ভ্যালুটা আসবে 9, ঠিক আছে, মেথড অফ অ্যালোকেশন করার ক্ষেত্রে। এই যে 10.8 এটা কি ছিল, 20% লাভ করার পর ছিল, তাই না? তাহলে 20% লাভ করার পর তো হবে না, যেটাতে আমরা কিনেছিলাম সেই জায়গাতেই থাকতে হবে, ঠিক আছে। এবার দেখো তাহলে অ্যাভারেজ দাম চলে এলো 9। তাহলে এবার অ্যালিগেশন করো, বড়টা 9, ছোটটা 0, তার মানে এখানে 9, 10 থেকে 9 বাদ দিলে 1, ঠিক আছে। অর্থাৎ মিল্ক এবং ওয়াটারের অনুপাত 9:1। তাহলে টোটাল কত? টোটাল 10, 10-এর মধ্যে, ঠিক আছে, টোটাল দেখো, টোটাল মিশ্রণ 10, 10-এর মধ্যে জল মিশিয়েছি 1, তাহলে 100-তে কত, ঠিক আছে। তাহলে একটা শূন্য কেটে গেল, তাহলে 10 থাকলো। অর্থাৎ আমরা জল মিশিয়েছি 10% হারে, ঠিক আছে। 10% রয়েছে দেখো তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 33 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 32 টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে 32 টাকা 40 পয়সা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে? ঠিক আগের অঙ্কটার মতোই। দেখো দার্জিলিং চা 32 টাকা কেজি, ঠিক আছে, দার্জিলিং চা 32 টাকা কেজি, আর আসাম চা কত টাকা কেজি, নাকি 25 টাকা কেজি। এবার কত করে বিক্রি করছি? বিক্রি করছি 32 টাকা 40 পয়সা, ঠিক আছে, 32 টাকা 40 পয়সা বিক্রি করছি, তাতে 20% লাভ হচ্ছে। সুতরাং এটা বিক্রয় মূল্য দেওয়া আছে, কিন্তু আমাদেরকে মেথড অফ অ্যালিগেশন ইউজ করতে হলে ক্রয় মূল্যই থাকতে হবে, যেহেতু এটাও ক্রয় মূল্য এটাও ক্রয় মূল্য, তাহলে এখানেও ক্রয় মূল্য থাকতে হবে। 20% লাভ করার পর এটা দাম, তাহলে এখান থেকে 20% কমিয়ে দিই, তাই না? তাহলেই আমরা বিক্রয় মূল্য পাবো। কিভাবে পাওয়া যায়? দেখো 32 টাকা 40 পয়সা গুণিত 20% লাভ। আমরা কি করছি? দেখো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যের দিকে যাচ্ছি, তাহলে কি করতে হয়? উপরে 100 বাই যেটা লাভ বা ক্ষতি হয়, লাভ কত হয় দেখো 20%, মানে 120 হবে, যোগ হয় আর কি 100-র সঙ্গে, ক্ষতি হলে বিয়োগ হতো, এই আর কি, ঠিক আছে। এটা কিন্তু লাভ ক্ষতির চ্যাপ্টারে আমরা বারবার করেছি, তোমরা চাইলে লাভ ক্ষতির ক্লাসগুলি করে নিতে পারো, ফার্স্ট কমার্সে এবং ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, ঠিক আছে। দেখো তার মানে এবার 12 দ্বারা যদি ভাগ করে 12 দুগুণে 24, ঠিক আছে, তাহলে আসে 84, তার মানে তোমার 7-12-84। তাহলে এখানে একটা দশমিক আসবে, যেখানে দশমিক ছিল, তাহলে 10 গুণিত 2.7 মানে 27, ঠিক আছে। তাহলে এখানে যে ভ্যালুটা অ্যাকচুয়াল ভ্যালুটা আসবে সেটা হবে 27, ঠিক আছে, 27। তাহলে দেখো মেথড অফ অ্যালিগেশন ব্যবহার করো, এখানে আসবে 2, এখানে আসবে 5, অর্থাৎ দার্জিলিং চা এবং আসাম চা 2:5 অনুপাতে মেশানো হয়েছিল। 2:5 রয়েছে দেখো তোমার অপশন ডি এ, তাহলে অপশন ডি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে। 34 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এক ব্যক্তি 40 কেজি চিনির কিছু অংশ 40 টাকা কেজি দরে এবং বাকি অংশ 50 টাকা কেজি দরে বিক্রি করেন, মোটের উপর 1840 টাকা পেলেন, কত কেজি চিনি 40 টাকা কেজি দরে বিক্রি করেছিলেন? দেখো এগুলা কিন্তু সব লাভ ক্ষতির চ্যাপ্টারের অঙ্ক, ঠিক আছে। তোমরা কিন্তু লাভ ক্ষতির চ্যাপ্টারটা করে থাকলে সেই পদ্ধতি ব্যবহার করে করতে পারো, আমরা যেহেতু মিশ্রণ অঙ্ক করছি তাই সেই মেথড অফ অ্যালিগেশন, ঠিক আছে। দেখো 40 টাকা কেজি, ঠিক আছে, আর 50 টাকা কেজি দরে কিছু কিছু বিক্রি করছি, 40 কেজি টোটাল চিনি 40 কেজি, আমি জানি না কতটুকু 40 টাকা কেজি বিক্রি করেছি, কতটুকু 50 টাকা কেজি বিক্রি করেছি, সেটা কিন্তু এখন জানি না, ঠিক আছে। দেখো এই 40 কেজির দাম, মোটের উপর দাম হয়েছে তোমার 1840 টাকা, তাহলে 1 কেজির দাম কত, ঠিক আছে, ওভারঅল দাম, মানে আমরা এখানে যেটা লিখবো ওভারঅল ব্যাপারটা, ঠিক আছে। দেখো কিছু তো 40 টাকা কেজি, কিছু 50 টাকা কেজি, মোটের উপর ওভারঅল অ্যাভারেজ কত টাকা কেজি সেটা আমরা দেখবো, ঠিক আছে। দেখো তোমার 4 দ্বারা কাটি, 4 16, 4 6 24 মানে 46। দেখো তাহলে দেখো এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, তাহলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে মেথড অফ অ্যালিগেশন তোমরা ব্যবহার করো 4:6, দেখো 6, অর্থাৎ 2:3। দেখো 2:3, অর্থাৎ 40 টাকা কেজি দরে 2 অংশ আর 50 টাকা কেজি দরে 3 অংশ বিক্রি করেছে, মোট 5 অংশের মধ্যে। তাহলে আনুপাতিক সমষ্টি কত? 5, টোটাল 40 কেজি, আনুপাতিক সমষ্টি 5। আমাদের কি চেয়েছে প্রশ্নে চেয়েছে যে 40 টাকা কেজি দরে, 40 টাকা কেজির কাছে কত আছে? আচ্ছা 2, তাই না, দেখো 2 আছে, তাহলে 2 দ্বারা গুণ হবে। যদি 50 টাকা কেজি দরে বলতো তাহলে 3 দ্বারা গুণ হতো। টোটাল 5 ইউনিট, তাহলে 5 দ্বারা ভাগ 41, ঠিক আছে, 40 কে টোটাল 40 কেজি এবং ইউনিট কত? 5 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু 8, ঠিক আছে, তাহলে 2 ইউনিটের ভ্যালু 16 হবে। এটা তোমরা মুখে করতে পারো, যেহেতু তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি তাই কিন্তু এগুলো বোর্ডে করি বারবার, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতে করতে তোমাদেরকে মনে করে ফেলতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আনুপাতিক সমষ্টি দ্বারা ভাগ করতে হয়, টোটালকে আনুপাতিক সমষ্টি দ্বারা ভাগ দিয়ে অনুপাতের যেই অংশটা চেয়েছে, দেখো 40 চেয়েছে, তাহলে 40-এর জায়গায় যেটা আছে সেটা দ্বারা গুণ, ঠিক আছে। তাহলে 8 আর 2 গুণে 16, অর্থাৎ 16 কেজি চিনি তিনি 40 টাকা দরে বিক্রি করেছিলেন, ঠিক আছে। 16 কেজি রয়েছে দেখো অপশন সি এ, তাহলে অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার।
35 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, 35 টাকা কেজি দরের কত কেজি চিনির সাথে 42 টাকা কেজি দরে 30 কেজি চিনি মিশ্রিত করলে 41 টাকা 80 পয়সা, হ্যাঁ, টাকা কেজি দরে বিক্রি করলে 10% লাভ হবে। খুবই সহজ একটি অঙ্ক। দেখো তোমার দেওয়া আছে 35 টাকা কেজি এবং 42 টাকা কেজি দরের চিনি, সেটাকে মিক্স করার পর বিক্রি করছি কত করে, 41 টাকা 80 পয়সা। এগুলো ক্রয় মূল্য, ঠিক আছে। দেখো সরাসরি প্রশ্নের মধ্যে বলা নাই যে কি ক্রয় মূল্য, কিন্তু দেখো বোঝা যাচ্ছে যে আমরা 35 টাকা কেজি দরের এবং 42 টাকা কেজি দরের দুই ধরনকে মিক্সড করেছি, তারপরে এটাতে বিক্রি করেছি, তাই না? দুই ধরনের যখন মিক্সড করেছি তার মানে কি এটা কি ক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে দেখো এর মধ্যে 10% লাভ আছে, সুতরাং এখান থেকে 10% হাটিয়ে দাও। 10% লাভ আছে মানে কি 41 টাকা 80 পয়সা, আমরা কি যাচ্ছি, এটা কি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য দিকে যাচ্ছি, সুতরাং উপরে 100 বাই নিচে দেখো 10% লাভ আছে, তাহলে 10 যোগ হবে, তাহলে 110 হবে। তাহলে একটা শূন্য কেটে গেল, দেখো 11 দ্বারা যদি কাটি 3 11 33.8 88, ঠিক আছে। তাহলে দেখো 38 আসবে, এটা তাহলে এটা বাদ 38 নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। তাহলে মেথড অফ অ্যালিগেশন ব্যবহার করো, এখানে আসবে 3 আর এখানে আসবে তোমার 4, তাহলে 4:3, ঠিক আছে। 4:3 35 টাকা কেজি দরের এবং 42 টাকা কেজি দরের চিনি থাকবে। এবার কি বলেছে যে তোমার 30 কেজি চিনি, 42 টাকা কেজি দরে 30 কেজি চিনি, তাহলে 42 টাকা কেজি দরে চিনি আছে 3 ইউনিট, কিন্তু 3 ইউনিট সমান 30 কেজি, তাই না? 3 ইউনিট সমান 30 কেজি, তাহলে 4 ইউনিট সমান কত হবে, 40 কেজি। অর্থাৎ সেখানে 35 টাকা কেজি দরে চিনি থাকবে 40 কেজি। 40 কেজি রয়েছে তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 36 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 3টি সমান গ্লাসে সিরাপ দিয়ে যথাক্রমে 1/2 অংশ, 1/3 অংশ এবং 2/3 অংশ পূর্ণ। গ্লাস 3টি জল দিয়ে পূর্ণ করে অপর একটি পাত্রে ঢালা হলে নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত কত হবে? দেখো এই টাইপসের অঙ্কগুলো সহজ হয়, কিন্তু একটু ক্যালকুলেটিভ হয়, একটু কয়েকটা স্টেপ করতে হয়, ঠিক আছে। অঙ্কটা যদিও খুবই সহজ, ঠিক আছে, তারপরেও একটু ধরে ধরে তোমাদেরকে দেখতে হবে, একটু সহজ থেকে কঠিনের দিক যাবে, তোমরা কিন্তু একটু ধরে ধরে মন দিয়ে কথাগুলো শুনবে এবং বোর্ডের দিকে খেয়াল করবে। দেখো 3টি পাত্র আছে, ঠিক আছে, 1 নম্বর পাত্র, 2 নম্বর পাত্র ও 3 নম্বর পাত্র। এবার কি বলছে, 1 নম্বর পাত্রে 1/2 অংশ সিরাপ আছে, দেখো এটা সিরাপ আর এটা জল, ঠিক আছে। 1/2 অংশ সিরাপ আছে, কারণ 2 অংশের মধ্যে 1 অংশ সিরাপ আছে, 2 অংশ নিচে যেটা থাকে সেটা টোটাল অংশ, আর উপরে যেটা থাকে সেটা যেটা আছে সিরাপ আছে, যেহেতু তাহলে 1 অংশ সিরাপ আছে 2 অংশের মধ্যে, তাহলে ওয়াটার আছে 1 অংশ, তাহলে সিরাপ আর ওয়াটারের অনুপাত 1:1, ঠিক আছে। তারপরে কি বলছে, তারপর একটা 1/3 অংশ, মানে সিরাপ আছে 1 অংশ 3 অংশের মধ্যে, তাহলে জল কত অংশ থাকবে, 2 অংশ। তারপর একটা 2/3 অংশ, ঠিক আছে, 2/3 অংশ, তার মানে সিরাপ আছে 2 অংশ, ঠিক আছে, আর জল আছে 1 অংশ। একদম স্পষ্ট বোঝা যাচ্ছে, নিচেরটা টোটাল অংশ, উপরেরটা যেটা বলা আছে অর্থাৎ সিরাপ, ঠিক আছে। তাহলে দেখো অনুপাত কিন্তু আমরা পেয়ে গেলাম। কি বলেছে নাকি গ্লাস 3টি সমান, তাহলে দেখো এদের যোগফল যেটা হবে সেটা সমান হবে, তাই না? যদি সমান হয়, দেখো সিরাপ আর ওয়াটার যে পরিমাণ থাকবে তার যোগফল, এখানে সিরাপ আর ওয়াটারের যোগফল সমান হবে, কিন্তু দেখো সমান নাই, যেহেতু সমান নাই সেহেতু আমরা এবার সমান করব। সমান করার জন্য কি করতে হবে, দেখো এটাকে 3 দ্বারা গুণ করো, এটাকে 2 দ্বারা গুণ করো, এটাকে 2 দ্বারা গুণ করো, তাহলে সমান হয়ে যাবে, তাই না? 6 হয়ে গেল সব জায়গায়, ওকে। তাহলে নতুন অনুপাতটা কি পাচ্ছি আমরা, দেখো 3 দ্বারা গুণ করে 3:3, ঠিক আছে। আমাদের অনুপাত নিয়ে কাজ, ঠিক আছে, অনুপাতটাকে কিন্তু দরকার হবে, তাই আমরা অনুপাতটাকে আবার এই 3 দ্বারা গুণ করে বের করে নিচ্ছি। তাহলে একে কত দ্বারা গুণ করেছি, 2 দ্বারা গুণ করেছি, তাহলে 2:4, একেও 2 দ্বারা গুণ করেছি, তাহলে 4:2। এবার যোগ করে দাও, এটা কি সিরাপ আর এটা কি ওয়াটার, ঠিক আছে। তাহলে 3 5 4 9, ঠিক আছে, 3 আর 2 5 আর 4 9, ঠিক আছে, is to 9। দেখো এবার যোগ হলো 9, তাহলে 1:1, অর্থাৎ নতুন পাত্রে সিরাপ এবং জলের অনুপাত হবে 1:1, রয়েছে অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এখন তোমাদের মনে হতে পারে যদি আমরা এখানে যোগ করে দিতাম তাহলে 4:4 তো পেতাম, তাহলে এত কিছু করলাম কেন? কারণ এটাই প্রপার ওয়ে, এখানে কোন রকম ভাবে কাকতালীয় ভাবে বলতে পারো যে এটা 4:4 = 1:1 চলে আসছে, ঠিক আছে, এটা হয়তো কোন রকম ভাবে মিলে যাচ্ছে, কিন্তু এটা ওয়ে না, ঠিক আছে। যখন আমরা পরের অঙ্কগুলি করব তখন কিন্তু বুঝতে পারবো যে কি এরকম ভাবে কিন্তু যোগ করে দিলে হবে না, ঠিক আছে। তো যাই হোক, এটাই হলো প্রপার ওয়ে। যেহেতু সমান বলা ছিল তাই আমরা দেখো সব গ্লাসগুলিকে সমান করলাম, ঠিক আছে। 2 ইউনিট 3 ইউনিট 3 ইউনিট তো হতে পারে না, যেহেতু গ্লাসগুলি সব সমান ছিল, তাহলে কি সবগুলো যদি 6 ইউনিট হয় তাহলেই হবে, তাহলে অনুপাত পেয়ে গেলাম আবার নতুন অনুপাত।
আমরা যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে যখন নতুন অনুপাত পেয়ে যাব, কিছু একটা প্রসেস করার পর যখন নতুন অনুপাত পেয়ে যাব, তখন কিন্তু পুরনো অনুপাতের কথা একদম ভুলে যাব, ঠিক আছে? না হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। যখন আমরা কোনো একটা প্রসেস করার পর নতুন অনুপাত পাবো, তখন পুরনো অনুপাতের কথাটা আর মাথায় রাখবো না, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? 37 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 3টি পাত্রে চিনি ও নুনের অনুপাত যথাক্রমে 1:2, 2:3 ও 3:4। এই 3টি পাত্রের মিশ্রণ 1:2, 2:3 অনুপাতে মেশালে নতুন শরবতে চিনি ও নুনের অনুপাত কত হবে? চিনি আর নুনের শরবত হয় আমি জানি না, যাই হোক এটা চিনি আর জল হবে, ঠিক আছে? চিনি আর জল হবে, কোনো সমস্যা নাই, ওগুলো ফ্যাক্টর নয়, ডেটাগুলি ফ্যাক্টর, ঠিক আছে? দেখো 3টি পাত্র আছে, তাতে ধরো সুগার অ্যান্ড ওয়াটার আছে, আমি চিনি আর জল ধরে নিলাম, ঠিক আছে? 1:2 আছে, 2:3 আছে, আর 3:4 আছে। তাহলে টোটাল কত? দেখো 3 টোটাল 5, টোটাল 7। এগুলোকে ফার্স্ট অফ অল আমাদেরকে সমান করতে হবে, ফার্স্ট অফ অল সমান করতে হবে, এটা হলো প্রথম কাজ। সমান করতে হলে কি করতে হবে? এদের যে লসাগু দেখো 3, 5 এবং 7 এর লসাগু কত? 3টি মৌলিক সংখ্যা, তাহলে এদের গুণফল হবে লসাগু 3, 5 15, 5 15 × 7 = 105। তার মানে একে কত দ্বারা গুণ করলে 105 হবে? দেখো 3, 5, 7 35 দ্বারা গুণ করলে 105 হবে। একে কত দ্বারা গুণ করলে 105 হবে? 3, 7 21, ঠিক আছে? এখানে 3, 5 15। তাহলে কি হলো? পাত্রগুলোকে প্রথমে সমান করা হলো। এবার কি বলেছে যে প্রথম পাত্র থেকে 1 অংশ, দ্বিতীয় পাত্র থেকে 2 অংশ, তৃতীয় পাত্র থেকে 3 অংশ, যেহেতু 1:2:3 অনুপাতে নিতে হবে, তাহলে একে 1 দ্বারা গুণ করো, আবার একে 2 দ্বারা গুণ করো, আর একে 3 দ্বারা গুণ করো। যেহেতু দেওয়া আছে অনুপাত যে প্রথম পাত্র থেকে 1 অংশ, দ্বিতীয় পাত্র থেকে 2 অংশ, তৃতীয় পাত্র থেকে 3 অংশ নিতে হবে, তাই 1, 2, 3 দ্বারা গুণ করলাম। দেখো 3 ছিল আগে, 5 ছিল আগে, 7 ছিল আগে, পরে কত দ্বারা গুণ করেছি? এই যে এগুলো দ্বারা গুণ করেছি পরে। এবার নতুন অনুপাতটা নিয়ে আসো, আমাদের অনুপাত নিয়ে কাজ, ঠিক আছে? আমরা যে ডেটাগুলো দিয়ে গুণ করলাম সেগুলো সমান করলাম ঠিকই, এবার কি অনুপাতগুলোকে এত দ্বারা গুণ করে নতুন অনুপাতটা তৈরি করব। যখন নতুন অনুপাত তৈরি করব তখন কিন্তু পুরনো অনুপাতের কথা আমরা ভুলে যাব, ঠিক আছে? তাহলে দেখো 35 অনুপাত তোমার আসবে 70, ঠিক আছে? তারপর 21 দুগুণে 42, 42 দুগুণে 84 অনুপাত দেখো 42 গুণিত 3 মানে 6 আর 3 4 12, ঠিক আছে? তারপর দেখো 3 × 45, 45 গুণিত 3 আর 4, ঠিক আছে? 45 গুণিত 3 মানে 135, আর 45 গুণিত 4 মানে 180। এবার যোগ করে দাও, তারপর যেটা অনুপাত আসবে সেটাই আসবে অ্যান্সার। ছোট করার পর আর কি দেখো 0 6 0 মানে 6, 7 2 9 আর 8 7, ঠিক আছে? হাতে থাকে 1 মানে 376 অনুপাত, ঠিক আছে? 9 আর 14 4, হাতে থাকে 1, 4 8 12, 12 আর 3 15 5, হাতে থাকে 1 2, 254। দেখো 2 দ্বারা কাটা যায়, তাহলে 1 2 7, 127 অনুপাত 2 দ্বারা কাটা যায় 1 আর 2 গুণে 16, আর 2 গুণে 16 মানে 127 অনুপাত 188। 127 অনুপাত 188 রয়েছে অপশন ডি এ, তাহলে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। ওকে, 38 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 3টি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 6:1, 5:2 and 3:1। 3টি গ্লাসের মিশ্রণ একটি বড় পাত্রে ঢালা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? দেখো গ্লাসগুলি সমান বলেছে, ঠিক আছে? এবং 3টি মিশিয়ে দেওয়া হবে, কোথায় কোনো অংশের কথা বলেনি। অঙ্কটা একটু বেশি সহজ হবে তাহলে আগের অঙ্কের তুলনায়, ঠিক আছে? দেখো 1 নম্বর পাত্র, 2 নম্বর পাত্র এবং 3 নম্বর পাত্র, মিল্ক অ্যান্ড ওয়াটার, ঠিক আছে? অনুপাত কত আছে? 6:1, তারপরে 5:2, তারপরে আছে 3:1, তাই না? একবার আমি দেখে নিই, ভুল লিখলাম না তো কিছু? 3:1, হ্যাঁ ঠিক আছে। তারপর দেখো টোটাল 7, টোটাল কত? 4। ওকে, তাহলে দেখো টোটাল সমান হতে হবে, যেহেতু সমান করতে হবে, ফার্স্ট অফ অল সমান করতেই হবে। আর এখানে বলাই আছে যে সমান গ্লাসগুলি সমান, ঠিক আছে? বা পাত্রগুলি সমান, ঠিক আছে? তাহলে দেখো দুটো 7 আছে, মানে একটা 7 নেব। 4 এবং 7 এর লসাগু কত? 4 7 28, ঠিক আছে? তাহলে দেখো একে 4 দ্বারা গুণ, একে 4 দ্বারা গুণ, আর একে 7 দ্বারা গুণ করলে 28 হয়। অ্যাকচুয়ালি গুণ কিন্তু আমরা এই 7 কে করছি না, এবার গুণ করব কিন্তু অনুপাতগুলিকে দিয়ে, নতুন অনুপাত নিব। আমাদের অনুপাত নিয়েই অ্যাকচুয়ালি কাজ। তাহলে 4 ছক 24 অনুপাত 4, ঠিক আছে? দেখো 4 5 20 অনুপাত 4 2 8, ঠিক আছে? দেখো 3 7 21 অনুপাত 7। তাহলে যোগ করে দাও, অ্যান্সার চলে আসবে 4 আর 1 5, ঠিক আছে? 6 মানে 65 অনুপাত 4 আর 8 12 আর 7 19। অর্থাৎ দেখো নতুন পাত্রে মিল্ক অ্যান্ড ওয়াটারের অনুপাত হবে 65 অনুপাত 19। 65 অনুপাত 19 রয়েছে তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 39 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 3:1।
এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ সমান হবে। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। ঠিক আছে, আমি আবার বলছি খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। টাইপস বলতে পারো, অঙ্ক বলা যায় না, সরাসরি অঙ্কটা যে থাকবে সেটা নয়, তবে এই টাইপসের অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো, মিল্ক অ্যান্ড ওয়াটার অনুপাত আছে 3:1। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। সেখান থেকে কিছু পরিমাণ তুলে নেওয়া হলো, তাহলে মিশ্রণের মধ্যে যেটা যাবে সেখানে কিছু জলও যাবে, কিছু দুধও যাবে, তাই না, মিশ্রণের মধ্যে। কিন্তু যখন আমরা কিছু ঢালবো তখন কি ঢালবো? শুধু ওয়াটার। আর যখন উঠে যাচ্ছে তাহলে দেখো মিল্ক প্লাস ওয়াটার। এগুলো করার কোনো দরকার নাই, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমি, তাই এগুলো লিখছি। ঠিক আছে, দেখো তাহলে এখান থেকে কিছু পরিমাণ চলে গেল, আবার শুধুমাত্র ওয়াটার ঢালা হলো। একটু ভালোভাবে খেয়াল করো। ধরো একটা গ্লাসে শরবত আছে, ঠিক আছে, সেটাকে দুটো গ্লাসে তোমরা স্প্লিট করলে, ঠিক আছে, তাহলে একদিকে জল একদিকে চিনি থাকবে এমনটা তো নয়, একদিকে জলও যাবে যেমন তেমন চিনিও যাবে, তাহলে দুটো পাত্রেই কিন্তু তখন স্বাদ টেস্ট এক থাকবে। তার মানে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে অনুপাতের কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে, শরবত তোলার পর অনুপাতের কোনো পরিবর্তন হয়নি, তাহলে এখানে মিল্ক অ্যান্ড ওয়াটার তোলার পর অনুপাতের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তোলার পর, ঢালার পর বলিনি কিন্তু, তোলার পর, তোলা হলো, দেখো যখন মিল্ক অ্যান্ড ওয়াটার উঠিয়ে নেওয়া হলো তারপরেও যে অবশিষ্ট থাকলো, অল্প কিছু যে অবশিষ্ট থাকলো, ঠিক আছে, কিছুটা তুলে নেওয়ার পর যেটা অবশিষ্ট থাকলো পাত্রে, তাতেও কিন্তু মিল্ক অ্যান্ড ওয়াটারের অনুপাত 3:1 হবে। তাতেও কিন্তু মিল্ক অ্যান্ড ওয়াটারের অনুপাত 3:1 হবে। এবার কি দেখো, এবার শুধু ওয়াটার দেওয়া হলো, তুলে নেওয়ার পর 3:1 থাকলো, এবার ওয়াটার দেওয়া হলো, তাতে অনুপাত কি হলো? ওয়াটার দেওয়ার পর বলছে অনুপাত 1:1। কেন 1:1? যেহেতু মিল্ক অ্যান্ড ওয়াটার সমান হবে বলেছে। মিল্ক অ্যান্ড ওয়াটার সমান হবে বলাও যা, মিল্ক অ্যান্ড ওয়াটারের অনুপাত 1:1 মানেও তা। তাহলে দেখো শুধু ওয়াটার দেওয়া হয়েছে, ঠিক আছে, তাহলে কোন রকম মিল্ক কিন্তু দেওয়া হয়নি, তাহলে মিল্কের পরিবর্তন হওয়ার কথা না, মিল্ক পরিবর্তন হয়েছে, এটা কি হয়ে গেছে? 1 হয়ে গেছে। তাহলে কি করবো? এটাকে 3 দ্বারা গুণ করব, তাহলে 3:3 হবে। তবেই দেখো মিল্ক সমান থাকলো। ঠিক আছে, এবার তো শুধু ওয়াটার দিয়েছি দ্বিতীয় ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে যখন আমরা তুলে নিয়েছি তখন মিল্ক এন্ড ওয়াটার উভয় গিয়েছে, আর পরের ক্ষেত্রে যখন দিয়েছি তখন শুধুমাত্র ওয়াটার দিয়েছি, তাই না, যেটা শর্তে বলা আছে। এবার দেখো তাহলে মিল্ক আমার প্রথমে যা ছিল পরেও তাই থাকলো, যেহেতু পরে মিল্ক অ্যাড করিনি। ঠিক আছে, তাহলে মিল্ক কি থাকলো? 3 ছিল, 3ই থাকলো। এটা কত ইউনিট বাড়লো? এটা বাড়লো দেখো 2 ইউনিট। ঠিক আছে, আমি কি বলেছি? যখন আমরা কোনো একটা প্রসেস করার পর একটা নতুন অনুপাত পেয়ে যাব তখন পুরনো অনুপাতের কথা ভুলে যাব। তার মানে কি এই অনুপাতের কথা ভুলে গেছি এখন। ঠিক আছে, তাহলে 2 ইউনিট কি করলাম? ওয়াটার অ্যাড করলাম। ঠিক আছে, 2 ইউনিট ওয়াটার অ্যাড করলাম। টোটাল কত ইউনিট? দেখো টোটাল 6 ইউনিট। ফাইনাল দেখো, যে পাত্রটার উপর কারুকার্য করছিলাম সেটার ফাইনাল কত ইউনিট থাকলো? ফাইনাল থাকলো দেখো 6 ইউনিট, তাই না, ফাইনাল থাকলো 6 ইউনিট। তাহলে 6 ইউনিটের মধ্যে থাকলো 2 ইউনিট জল, 6 ইউনিটের মধ্যে থাকলো 2 ইউনিট জল, টোটাল 6 ইউনিট। টোটাল মিশ্রণ 6 ইউনিট, তার মধ্যে রয়েছে 2 ইউনিট জল, তার মানে 1/3 অংশ, অর্থাৎ 1/3 অংশ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। 1/3 অংশ রয়েছে দেখো তোমার অপশন এ তে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো নেক্সট অঙ্কটা একটু ভালোভাবে দেখার চেষ্টা করো। ঠিক আছে, আশা করি কোনো রকম সমস্যা থাকবে না। 40 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি পাত্রের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:7। এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ ঢালা হলে দুধ ও জলের অনুপাত 1:1 হবে। ঠিক আগের অঙ্কটার মতোই। দেখো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। মিল্ক অ্যান্ড ওয়াটার, ঠিক আছে, 3:7 আছে। এবার মিল্ক অ্যান্ড ওয়াটারের কিছু অংশ তুলে নেওয়া হলো, তাহলে সেখানে মিল্কও গেল ওয়াটারে গেল। যদি মিশ্রণ তুলে নেওয়া হয় তাহলে একটা কথা মাথায় রাখবে, সেখানে অনুপাতের কোনো রকম পরিবর্তন হয় না। মিশ্রণ তুলে নিয়েছি, তাতে অনুপাতের কোনো রকম পরিবর্তন হয়নি। এবার কি হয়েছে? এবার আমরা মিল্ক অ্যাড করেছি, তারপরে 1:1 হয়ে গেছে। আমরা অ্যাড করলাম মিল্ক, ঠিক আছে, তাহলে ওয়াটারের কোনো পরিবর্তন হওয়ার কথা না। ঠিক আছে, তাহলে এটা কি হবে? 7:7 হবে। তাহলে এটা আমরা ভুলে গেলাম। ঠিক আছে, তাহলে কত ইউনিট দেখো দুধ ঢাললাম? 4 ইউনিট। ঠিক আছে, তাহলে 4 ইউনিট দুধ ঢেলেছি। টোটাল কত ইউনিট? ফাইনালি, ঠিক আছে, ফাইনাল অনুপাত, ঠিক আছে, টোটাল 14 ইউনিট। তাহলে কত অংশ? দেখো 2/7 অংশ, অর্থাৎ 2/7 অংশ তোমার কি হবে? মিশ্রণ তুলে সমপরিমাণ অর্থাৎ 2/7 অংশ পরিমাণ দুধ ঢালতে হবে। 2/7 অংশ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। এটা রয়েছে তোমার অপশন বি এ। ওকে, চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন।
41 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি পাত্রে 50 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 20 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আর একবার করার পর পাত্রে কত লিটার দুধ থাকবে? দেখো এই টাইপসের অঙ্কগুলি খুব ইম্পর্টেন্ট, এবং এই টাইপসের অঙ্কগুলি করার জন্য একটা সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে। এতদিন পর আমি কিন্তু কোনো সূত্র তোমাদেরকে মনে রাখার জন্য বলছি, কারণ এই টাইপসের অঙ্কগুলি যদি কনসেপ্ট ইউজ করে করো, এই অঙ্কটা যদিও সহজ, ঠিক আছে, যেহেতু দুবার করা হয়েছে, ঠিক আছে, 50 লিটার দুধ আছে, সেখান থেকে 20 লিটার তুলে নিয়ে জল ঢেলেছি, আবার যে 50 লিটার মিশ্রণ হয়েছে সেখান থেকে 20 লিটার তুলে নিয়ে আবার জল ঢেলেছি, ঠিক আছে, দুবার করেছি, দুবার যেহেতু সেহেতু হয়তো কনসেপ্ট ইউজ করে সহজেই হয়ে যাবে। কিন্তু যদি 3বার হয় 4বার হয় তখন কিন্তু গন্ডগোল লেগে যাবে। সুতরাং এখানে একটা সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে। সূত্রটা কি দেখো, ফাইনাল, ঠিক আছে, ফাইনাল পরিমাণ, ঠিক আছে, দুধ করছে তার ফাইনাল সমান, ঠিক আছে, ইনিশিয়াল মানে প্রথমে যেটা ছিল ইনটু 1 মাইনাস, ঠিক আছে, কি পরিমাণ নিয়ে আমরা খেলা করছি। দেখো 20 লিটার, এখানে 20 লিটার বলেছে, ঠিক আছে, তাহলে দেখো তোমার এটাকে কি বলবো, 1 মাইনাস এক্স বাই ইনিশিয়াল, ঠিক আছে, টু দি পাওয়ার এন মানে কতবার, ঠিক আছে, কতবার, ঠিক আছে। এক্সটা কি, এক্সটা এখানে তোমার যে পরিমাণ আমরা তুলছি এবং ঢালছি যে পরিমাণ, এখানে কি ছিল অ্যাকচুয়ালি এই মুহূর্তে মনে করতে পারছি না, ঠিক আছে। তো যাই হোক, দেখো তাহলে কি অ্যান্সার যেটা আসবে সেটা আসবে এই ফর্মুলাটা ইউজ করে, মানে প্রথমে যেটা ছিল, একটু অঙ্কটা বোঝার চেষ্টা করো। দেখো প্রথমে ছিল এখানে 50, ঠিক আছে, 1 মাইনাস, দেখো 20 লিটার নিয়ে খেলা করছি বাই 50 এবার এন মানে দুবার করা হয়েছে। দেখো একবার তোলা হয়েছে, ঢালা হয়েছে, আর একবার করা হয়েছে, পদ্ধতি আর একবার বলেছে, ঠিক আছে। তাহলে দেখো একটা শূন্য কাট হয়ে গেল, তাহলে 50 ইন্টু 1 মাইনাস, ঠিক আছে, 2 এর 5 স্কোয়ার সমান দেখো 50 ইন্টু দেখো 5 মাইনাস 2 মানে 3/5 স্কোয়ার, ঠিক আছে। প্রত্যেকটা স্টেপই আমি করে দিচ্ছি, এগুলো স্টেপ জাম্প করবে তোমরা, 9/25, ঠিক আছে, দেখো 2 তাহলে 18, অর্থাৎ দুবার করার পর পাত্রে মিল্ক থাকবে বা দুধ থাকবে 18 লিটার, ঠিক আছে, 18 লিটার হবে প্রশ্নের কারেক্ট আনসার। 18 লিটার রয়েছে দেখো তোমার অপশন ডিএ। ওকে, আশা করি তোমরা সূত্রটা বুঝতে পেরেছো যে আমি কি বলতে চেয়েছি, ঠিক আছে, এবং সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো যাই হোক, চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন এবং ব্যবহার করব এই সূত্র। 42 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি পাত্রে 80 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 8 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি 3বার করার পর পাত্রে কত লিটার দুধ থাকবে? দেখো এখানে 3বার করা হয়েছে, ঠিক আগের অঙ্কটার মতো। দেখো 80 লিটার ছিল, 1 মাইনাস কত লিটার, 8 লিটার নিয়ে খেলা করছি, ঠিক আছে, বাই 80 টু দি পাওয়ার কতবার, 3বার। ক্যালকুলেশন কর, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। জাস্ট এই সূত্রটা তোমাদেরকে মনে রাখতে হবে, একটু প্র্যাকটিস করলে তোমাদেরকে সূত্র আকারই মনে রাখতে হবে না, একদম ঘাচাঘাচ এই জায়গায় চলে আসতে পারবে, ঠিক আছে। তাহলে 80, ঠিক আছে, প্রত্যেকটা স্টেপ আমি আর করবো না, এবার স্টেপ জাম্প করা শুরু করব। তাহলে দেখো 9/10, ঠিক আছে, টু দি পাওয়ার 3, তাহলে 80 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9 বাই 1 এর পর 3টে শূন্য, তাহলে একটা শূন্য কেটে গেল, ঠিক আছে। তাহলে 8 নাম 72, 9 নাম 81, তাহলে 81 গুণিত 72, ঠিক আছে। দেখো তাহলে কি করব, গুণ করি, 2 আর 2 16, 7 কে 7, ঠিক আছে, 16 আর 7 23, 23 এর 3, হাতে থাকে 2, 27 56 দিয়ে 58, ওকে। তাহলে দেখো 58 32 বাই 100, দুটো শূন্য কেটে দিই, তাহলে দুটোর আগে দশমিক বসে, তাহলে 58.32, অর্থাৎ ফাইনালি ওই পাত্রে দুধ থাকবে 58.32 লিটার, ঠিক আছে, 58.32 রয়েছে দেখো অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, আশা করি এক লাইনে গুণ করা তোমরা কিন্তু এতদিনে শিখে গিয়েছো, যেহেতু জিনিসটা আমি অলরেডি অনেকদিন আগেই করিয়েছি। 43 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 70 লিটার দুধপূর্ণ পাত্র থেকে 20 লিটার দুধ তুলে নিয়ে 20 লিটার জল মেশানো হলো একবার, আবার 20 লিটার মিশ্রণ তুলে 20 লিটার জল মেশানো হলো দুবার। এই ঘটনা আর একবার করার পর পাত্রে দুধ ও জলের অনুপাত কত হবে? 3বার, টোটাল 3বার, ঠিক আছে, 3বার বলা নাই, ঠিক আছে, একটু মানে আর কি গ্যাজানো হয়েছে প্রশ্নটার মধ্যে, যে বেশ 3বার সরাসরি বলে দিলেও পারতো। তো যাই হোক, আমাদেরকে ঘাটানোর চেষ্টা করতেই পারে, আমরা কেন ঘাবড়াবো। 70, ঠিক আছে, 1 মাইনাস কত নিয়ে খেলা করেছি, 20 লিটার নিয়ে, টোটাল 70 টু দি পাওয়ার কতবার, 3বার পাচ্ছি হিসাবে। দেখো প্রথমে 20 লিটার তুলে 20 লিটার মেশানো হয়েছে, তারপরে আবার বলেছে 20 তুলে 20 লিটার মেশানো হয়েছে, আর এই ঘটনা আরো একবার করা হয়েছে, তার মানে টোটাল করা হয়েছে 3বার। তাহলে দেখো 20, ঠিক আছে, এই 70 সরি 70, ঠিক আছে, দেখো 5 এর 7 কিউব, তার মানে 70 ইন্টু 5 গুণিত 5 গুণিত 5 বাই দেখো 7 গুণিত 7 গুণিত 7, ঠিক আছে, তাহলে 7 দ্বারা কাটি 10, তাহলে দেখো তোমার
আছে 125 0/49, ঠিক আছে। দুধ ও জলের অনুপাত কত হবে জিজ্ঞেস করেছে, এটা দুধ পেলাম, তাহলে জল কত? তাহলে দেখো জল হবে টোটাল 70 বিয়োগ দুধ, ঠিক আছে। এটা দুধের পরিমাণ পাচ্ছি না, এটা করার পর তো দুধের পরিমাণ পেলাম, তাই না? ফাইনালি দুধ কতটুকু আছে সেটা পেলাম, তাহলে দুধের পরিমাণ পেলাম। এবার কি বলেছে, দুধ ও জলের অনুপাত, তাহলে জল কতটুকু? ফাইনালি 70 থাকবে, যেহেতু মিশানো হচ্ছে, তোলা হচ্ছে আবার মিশানো হচ্ছে, তোলা হচ্ছে আবার মিশানো হচ্ছে, মানে 70 লিটার কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে 70 থেকে দুধটা বাদ দিই, তাহলে 1250/49, ঠিক আছে। সমান সমান দেখো 1250/49 ইজ টু দেখো 49 × 70, মানে 0 তো থাকবেই, 7 9 63, 3 হাত থেকে 6, 4 7 28 6 34 বিয়োগ 1250/49, ঠিক আছে। একটু ক্যালকুলেশন করতে হচ্ছে আর কি, নিচে নিচে কেটে যায়, ঠিক আছে। অনুপাতের দুদিক যদি সমান থাকে, তাহলে দেখো 1250 অনুপাত 0 থেকে 0 বাদ দিলে 0, 4 থেকে 5 বাদ দিলে 8, হাতে থেকে 1, 4 থেকে 3 বাদ দিলে 1, মানে 2, ঠিক আছে। তাহলে দেখো 0 0 কেটে গেল, তার মানে 125 অনুপাত 218, অর্থাৎ দুধ ও জলের অনুপাত হবে 125 অনুপাত 218। এটা রয়েছে অপশন সি, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। 44 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, ওয়াইন পূর্ণ একটি পাত্র থেকে 18 গ্যালন ওয়াইন তুলে 18 গ্যালন জল মেশানো হলো। পুনরায় ওই পাত্র থেকে 18 গ্যালন মিশ্রণ তুলে 18 গ্যালন জল মেশানো হলো। বর্তমানে পাত্রে ওয়াইন ও জলের অনুপাত 256 অনুপাত 369 হলে প্রথমে পাত্রে কত গ্যালন ওয়াইন ছিল? মনে করি প্রথমে পাত্রে x গ্যালন ওয়াইন ছিল, ঠিক আছে, x গ্যালন ওয়াইন ছিল। তাহলে দেখো দুবার ঘটনা ঘটানো হয়েছে, তাহলে 1 বিয়োগ 18 করে তোলা হয়েছে বাই x টু দি পাওয়ার 2, তাই না? তাহলে এটা হলো ফাইনাল ওয়াইন। যখন ফাইনাল ওয়াইন পেলাম, তাহলে ওখানে কতটুকু জল আছে সেটা পেয়ে যাব। কারণ কি? কারণ দেখো, কারণ প্রথমে ওয়াইন ছিল x পরিমাণ ধরে নিয়েছি, তাই না? প্রথমে পাত্রে ওয়াইন ছিল x পরিমাণ, এখন x পরিমাণই আছে, যেহেতু 18 গ্যালন ওয়াইন তোলার পর জল ঢালা হয়েছে, কিন্তু পরিমাণ তো কমেনি পাত্রে, জল আর ওয়াইন মিলে সেই যা ছিল তাই আছে, মানে x ছিল, ঠিক আছে। তাহলে জল কতটুকু আছে x থেকে, ওয়াইন কতটুকু আছে ফাইনালি ওয়াইন আছে এটা, তাহলে এটা বিয়োগ করে দেবো, ঠিক আছে। x × 1 - 18/x স্কয়ার, এটার অনুপাতে দেওয়া আছে 256 অনুপাত 269, 269 না 369 দেওয়া আছে, একবার দেখে নি প্রশ্নটা করে। 369, ঠিক আছে। দেখো ভুল করছিলাম এক্ষুনি। তো যাই হোক, এবার কিন্তু এটাকে আমরা ক্যালকুলেশন করব, তাহলেই অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। এক্স এর ভ্যালু এখান থেকে বের করলেই অ্যান্সার চলে আসবে। এক্স এর ভ্যালুটা কিভাবে বের করবো এবার, একটু সহজ করে ক্যালকুলেশন কিন্তু তোমাদেরকে চিন্তা করতে হবে, ঠিক আছে। একটু দেখো উপরে কি আছে, এক্স ইন্টু 1 - 18/x, ছোট ছোট করে লিখছি নাহলে আটবে না, ঠিক আছে, বাই 1 মাইনাস, ঠিক আছে, 1 মাইনাস দেখো x ইন্টু x মাইনাস x ইন্টু 1 - 18/x স্কোয়ার, ঠিক আছে, সমান 256/369। অনুপাতকে বাই আকারে লেখা যায়, সেইটুকুই করলাম, ঠিক আছে। এবার দেখো এখান থেকে উপরে x ইন্টু থাকলো 1 - 18/x স্কোয়ার, বাই দেখো এখান থেকে x কমন নিই, x যদি কমন নিই তাহলে থাকবে দেখো 1 মাইনাস, ঠিক আছে, 1 মাইনাস, আবার একটা ব্র্যাকেট আসবে এখানে, এইরকম আসবে, ঠিক আছে, 1 মাইনাস তোমার 1 - 18/x স্কোয়ার। দেখো x কমন নিলাম, কিভাবে? এখান থেকে x কমন নিলাম, এখান থেকে x কমন নিলাম, বাইরে করে দিয়েছি, ঠিক আছে, সমান দেখো 256/369। x কমনটা তোমরা উপরও নিয়ে নিতে পারতে, দেখো x উপর কেটে গেল, উপর আর নিচে x কেটে গেল, ঠিক আছে। এখানে করছি এবার দেখো, তাহলে দেখো উপরে থাকলো 1 - 18/x তার স্কোয়ার, আর নিচে থাকলো 1 - 18/x তার স্কোয়ার সমান 256/369। ওকে, এবার কি করব, দুই দিকেই 1 যোগ দিব, তাহলে কোনো রকম পরিবর্তন কিন্তু হচ্ছে না, দুই দিকে 1 যোগ দেব। এটা কেন দিতে হচ্ছে দেখো, একটু পরেই বুঝতে পারবে যে কিভাবে এই যে টার্ম, বড় বড় টার্মগুলো আছে সেগুলোকে আমরা ভ্যানিশ করব, ঠিক আছে। এইগুলো কিন্তু প্র্যাকটিসের ফল, প্রচুর প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে, এগুলো শেখার জন্য। দেখো তাহলে 1 - 18/x স্কোয়ার, দেখো তাহলে কি প্লাস 1 - 18/x তার স্কোয়ার, আর নিচে কি থাকলো 1 - 18/x তার স্কোয়ার সমান দেখো 256 প্লাস 369/369, ঠিক আছে, জাস্ট 1 যোগ করে দিলাম, তাহলে দেখো এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কেটে গেল, উপরে শুধুমাত্র 1 থাকলো। এবার এটাকে কি করবো, এটাকে উল্টে দিব,
ঠিক আছে, এবার এটাকে উল্টে দেবো। তো যাই হোক, জায়গার হচ্ছে না, এই দিকটা আমি একটু মিশাতে বাধ্য হলাম। ঠিক আছে, উল্টে দেবো মানে কি, উপরে দেখো 1 আছে, এই ভ্যালুটাকে উল্টে দেবো, তাহলে এই ভ্যালুটাকে উল্টে দিতে পারবো। ঠিক আছে, তাহলে 1 মাইনাস 18/x তার স্কোয়ার সমান দেখো 369 বাই, যোগ করো 9 আর 6 15, 5 হাতে থাকে 1, 5 আর 6 11 আর 1 12, 2 হাতে থাকে 1, তার মানে 625। ঠিক আছে, তারপর দেখো 1 মাইনাস 18/x, ঠিক আছে, 1 মাইনাস 18/x এদিকে তার স্কোয়ার, এটা মাইনাস আকারে থাকলো, সমান দেখো 369/625 মাইনাস 1 আসবে। ঠিক আছে, তাহলে দেখো এই দিকটাকে একটু করো, 625, ঠিক আছে, তাহলে 369 মাইনাস 625, ঠিক আছে, সমান দেখো মাইনাস তোমার 15 থেকে 9 বাদ দিলে 6, ঠিক আছে, 256 আসবে আগে, ঠিক আছে, তারপর 625 মাইনাস মাইনাস 2 কেটে গেল, তাহলে দেখো এখানে স্কোয়ার আছে আর এখানে 256/625 আছে। ঠিক আছে, তাহলে 1 মাইনাস 18/x সমান দেখো এটাকে স্কোয়ার রুট করে দেবে এবার। ঠিক আছে, তাহলে দেখো উপরে আসবে 16, নিচে আসবে 25। ওকে, আবার একটু কেটে দিলাম, মিশিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো x মাইনাস 18/x সমান 16/25। ঠিক আছে, তাহলে 25x বিয়োগ 18 গুণ 25, 18 গুণ 25 রেখে দিই। ঠিক আছে, 18 গুণ 25 রেখে দিলাম, পরে গুণ করছি। ঠিক আছে, তারপরে 16x এলো। ঠিক আছে, তাহলে 25x বিয়োগ 16x হবে, x গুলোকে একদিকে আনলে, ঠিক আছে, তাহলে 9x সমান 18 গুণিত 25। কেন গুণটা করিনি বুঝতে পারলে তো, যেহেতু আবার কাটাকাটি করতে হবে, তাহলে 18 গুণিত 25/9, তাহলে 2 লেক্স মানে 50। ঠিক আছে, অর্থাৎ দেখো ওই পাত্রে ওয়াইন ছিল 50 লিটার। 50 লিটার হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এটা রয়েছে তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি থাকলে এই প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার। তো যাই হোক, এই প্রশ্নটা অনেক বড় ছিল। ঠিক আছে, যদি পরীক্ষায় চলে আসে কোনো কারণে, ঠিক আছে, তাহলে এইভাবেই করতে হবে। আমার চাইতে শর্ট কিছু জানা নেই এই মুহূর্তে। তোমরা চাইলে স্টেপ জাম্প করে কিছু ক্যালকুলেশন কমাতে পারো। ঠিক আছে, তোমাদেরকে বোঝানোর স্বার্থে আমি অনেক জায়গায় স্টেপ জাম্প করিনি। ঠিক আছে, তোমরা যখন প্র্যাকটিস করবে তখন কিন্তু স্টেপ জাম্প করাটা নিজের মতো করে নেবে। ঠিক আছে, তাছাড়া এটা ছাড়া এই প্রশ্নের সমাধান করার উপায় আমার অন্তত জানা নেই। তো যাই হোক, দেখে নেব আমরা পরের প্রশ্ন। 45 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুধপূর্ণ একটি পাত্র থেকে 20 লিটার দুধ তুলে 20 লিটার জল মেশানো, জল দ্বারা পূর্ণ করা হলো। আবার পাত্রটি থেকে 20 লিটার তুলে 20 লিটার জল দ্বারা পূর্ণ করা হলো। ঘটনাটি আরেকবার ঘটনা হলো, মানে 3বার ঘটনা। দুধ ও জলের অনুপাত 8:19 হলে পাত্রে প্রথমে কত লিটার দুধ ছিল? আগের অঙ্কটার মতো। ঠিক আছে, আগের অঙ্কটার মতো, কিন্তু আগের অঙ্কটার মতো এত ভয়ঙ্কর ক্যালকুলেশন হবে না। ঠিক আছে, x ইন্টু 1 মাইনাস, দেখো কত লিটার নিয়ে কাজ করছি, 20/x টু দি পাওয়ার কিউব। ঠিক আছে, ইস টু দেখো x মাইনাস, এটা বিয়োগ হবে। ঠিক আছে, x ইন্টু 1 মাইনাস 20/x তার কিউব সমান 8:19। ওকে, তাহলে দেখো, তাহলে 1 মাইনাস 20/x তার কিউব, ঠিক আছে, বাই 1 মাইনাস 1 ইন্টু, ঠিক আছে, 1 মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 1টা না দিলেও হয়, এখানে 1 মাইনাস ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস 20/x তার কিউব। ঠিক আছে, দেখো এক্সটা কমন নিয়ে কেটে দিয়েছি। ঠিক আছে, এক্সটা কমন নিয়ে কেটে দিয়েছি, তাহলে 8/19। ওকে, ঠিক আগের অঙ্কটার মতো দেখো 1 মাইনাস 20/x কিউব এক যোগ করে নিলাম এবার। হ্যাঁ, এবার আবার এক যোগ করে নিচ্ছি, যোগ 1 মাইনাস 20/x তার কিউব বাই 1 মাইনাস 20/x তার কিউব। দেখো ক্যালকুলেশনগুলি আমরা করছি বটে, এগুলো ফাস্ট করতে হবে। ঠিক আছে, অঙ্ক কি সবসময় শর্ট হতে হবে এমনটা নয়, তোমাকে কিছু টাইম ফাস্ট হতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 27/19। ওকে, তাহলে দেখো এটা কেটে যাচ্ছে, এটাকে উল্টে নিব এবার আমরা। তাহলে 1 মাইনাস 20/x তার কিউব সমান দেখো 19/27, উল্টে নিলাম। ঠিক আছে, পুরো ফাংশনটাকে। তাহলে দেখো মাইনাস 1 মাইনাস 20/x তার কিউব। ঠিক আছে, এই একটাকে দিকে নিয়ে যাচ্ছি, তাহলে কি তোমার 19 মাইনাস 27 মাইনাস 1। ঠিক আছে, তাহলে দেখো এই দিকটা ক্যালকুলেশন করে এই দিকটা এখন দাঁড়িয়ে রাখি, একটু মিশিয়ে দিই। ঠিক আছে, তাহলে 27, তার মানে কি -8, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 1 মাইনাস 20/x সমান দেখো এখানে কিউব ছিল, তাহলে এটাকে কিউব রুট করে দেবো। ঠিক আছে, 8/27, তার মানে কি 2/3 আসবে। ঠিক আছে, তার মানে x মাইনাস 20/x সমান 2/3। ওকে, তাহলে 3x মাইনাস 60 ইজ ইকাল টু 2x, তার মানে কি
তোমার x সমান 60, অর্থাৎ পাত্রে প্রথমে দুধ ছিল 60 লিটার। 60 লিটার রয়েছে তোমার অপশন সি, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের কারেক্ট আনসার। এই টাইপসের অঙ্কগুলো ঠিক আছে অনেকটাই বড় হচ্ছে, ক্যালকুলেশনটা অনেক বড় হচ্ছে, কিন্তু ক্যালকুলেশনটা যদি তোমরা প্র্যাকটিস করে ফেলো না, 5-7টা যদি অঙ্ক এই টাইপসের প্র্যাকটিস করে ফেলো, তো আমার মনে হয় যে ম্যাক্সিমাম হলে 1.5 থেকে 2 মিনিট লাগতে পারে, ঠিক আছে, ম্যাক্সিমাম 1.5 থেকে 2 মিনিট। এবার তোমার মনে হতে পারে যে একটা প্রশ্নের জন্য তো এতটা সময় বরাদ্দ থাকে না, হ্যাঁ সে কথা ঠিক, কিন্তু অ্যাভারেজ যদি করো কিছু অঙ্ক দেখবে তোমার 10 সেকেন্ড লাগবে, কিছু অঙ্ক হয়তো 15 সেকেন্ড লাগবে, ঠিক আছে, তো এই অঙ্কটা একটু বেশি লাগলোই বা। তো যাই হোক, থাকতে পারে শর্ট ট্রিক্স, আমার জানা নেই। যাই হোক, দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 46 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুটি পাত্রে দুধ ও জলের মিশ্রণে দুধের পরিমাণ যথাক্রমে 20% ও 40%। পাত্র দুটি থেকে মিশ্রণ নিয়ে একটি গ্লাসের 2 অংশ ও 3 অংশ ভর্তি করা হলে গ্লাসে দুধের ভাগ কত হবে? ঠিক আছে, খুবই সহজ একটি অঙ্ক। দেখো একটু বোঝার চেষ্টা করো, এই অঙ্কটা কিন্তু খুবই সহজ। মিল্ক অ্যান্ড ওয়াটার, ঠিক আছে, দুটি পাত্র আছে, ঠিক আছে, 1 আর 2 দুটি পাত্র আছে, এখানে 20% আছে, তার মানে 80% আছে, তো অনুপাত কত? 1:4, ঠিক আছে। আর এটাতে কি আছে? 40% আছে, আর এটাতে আছে 60%, তাহলে ওয়াটার আছে 60, ঠিক আছে। দেখো মিল্ক আছে 20, তার মানে ওয়াটার আছে 80, এটা বলতে ভুলে গেছিলাম। তাহলে দেখো 20 দ্বারা ভাগ করলে 2:3, ঠিক আছে। তাহলে এটা একটা আর এটা একটা, তাহলে দেখো টোটাল কত? 5, এখানে টোটাল 5, তাহলে কিছু দ্বারা গুণ করার দরকার নাই, সমান করতে হয়। এবার কি বলেছে? এখান থেকে 2 অংশ আর এখান থেকে 3 অংশ, ঠিক আছে, নেওয়া হলো। তাহলে নতুন অনুপাত কত হবে? 2 দ্বারা গুণ করো 2:8, আর এটাকে 3 দ্বারা গুণ করো নতুন অনুপাত 6:9, ঠিক আছে, তাহলে 8:17। অর্থাৎ দেখো নতুন পাত্রে মিল্ক অ্যান্ড ওয়াটারের পরিমাণ মানে অনুপাত হবে 8:17, এবং কত পার্সেন্ট কি বলছে? কত পার্সেন্ট কি থাকবে? দুধের ভাগ কত হবে? তাহলে টোটাল কত? টোটাল 25, 25-এর মধ্যে আছে 8, তাহলে 100-তে কত? দেখো টোটাল কত? টোটাল 25, 25-এর মধ্যে দুধ আছে 8, তাহলে 100-তে কত? ঠিক আছে, তাহলে 4 25 100, তার মানে 4 8 32, অর্থাৎ 32% দুধ থাকবে। 32% রয়েছে অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। 48 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি 10,000 টাকা দুটি অংশে ভাগ করে 1 বছরের জন্য যথাক্রমে 10% ও 12% সুদের হারে জমা রাখলেন। বছরের শেষে মোট 1080 টাকা সুদ পেলে কত টাকা 10% হারে রেখেছিলেন? অংশীদারি কারবারের অঙ্ক আমরা এখানে মেথড অফ অ্যালিগেশন ব্যবহার করে করব, ঠিক আছে। অংশীদারি কারবারে আশা করি অঙ্কগুলি তোমরা শিখে গেছো। দেখো 10,000 টাকা মোট, ঠিক আছে, 10,000 টাকা মোট, সেখানে কত পেয়েছে? 1080 টাকা পেয়েছে 1 বছরে, ঠিক আছে, তাহলে 100 টাকায় কত? 10,000 টাকা পেয়েছে, 1080 টাকা, তাহলে 100 টাকায় পেয়েছে কত? এটা অ্যাভারেজ, ঠিক আছে। তাহলে দুটো শূন্য কেটে গেল, একটা শূন্য কেটে গেল, তার মানে 10.8, অর্থাৎ সুদের হার 10.8%, ঠিক আছে। ওভারঅল সুদের হার, ঠিক আছে, কিছু রেখেছে 10% হারে, আর কিছু রেখেছে 12% হারে। ওভারঅল সুদের হার দেখো বের করে ফেলেছি 10.8%। এবার মেথড অফ অ্যালিগেশন ব্যবহার করে দাও, ঠিক আছে। তাহলে কি পাবে? পরিমাণের অনুপাত পাবে, মানে কি পরিমাণ 10% হারে রেখেছিলে, কি পরিমাণ 12% হারে রেখেছিলে, সেটা কিন্তু পাবে, ঠিক আছে। তাহলে দেখো 12 থেকে 10.8 বাদ দিলে থাকে 1.2, দেখো 10.8 থেকে 10 বাদ দিলে তাহলে 0.8, তাহলে দুই জায়গাতে একটার আগে দশমিক আছে, তাই দশমিক গুলো তোমরা মিটিয়ে দিতে পারো অনুপাত করার ক্ষেত্রে। তাহলে 4 দ্বারা ভাগ করলে 3, 4 দ্বারা ভাগ করলে 2, অর্থাৎ যে মোট অর্থ সেটাকে 3:2 অনুপাতে রাখা হয়েছিল। প্রশ্নে কি চেয়েছে? 10% হারে কত টাকা রাখা হয়েছিল, ঠিক আছে। তাহলে 10,000 টাকা মোটে, ঠিক আছে, আনুপাতিক সমষ্টি 5, 10% হারে রাখা হয়েছিল 3, মানে 3 অংশ, ঠিক আছে। তাহলে দেখো 1 ইউনিটের ভ্যালু বাড়বে 2000, তার মানে 6000, অর্থাৎ 10% হারে রাখা হয়েছিল 6000 টাকা। 6000 রয়েছে তোমার অপশন সি, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। দেখো দুটো অঙ্ক করতে অনেক বেশি সময় লেগেছে, কিন্তু বাকি অঙ্কগুলো করতে কত কম সময় লাগছে আমাদের। 49 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি 8,000 টাকা দুটি অংশে ভাগ করে 2 বছরের জন্য যথাক্রমে 8% ও 12% হারে সুদের হারে জমা রাখলেন। মেয়াদ শেষে মোট 1520 টাকা সুদ পেলে কত টাকা 12% হারে জমা রেখেছিলেন? খুবই সহজ একটি অঙ্ক। দেখো 2 বছরের সুদ কত? 1520 টাকা, তাহলে 1 বছরের সুদ কত? 760 টাকা, ঠিক আছে। অর্থাৎ 8,000 টাকায় 1 বছরের সুদ 760 টাকা, তাহলে 100 টাকায় সুদ কত? দুটো শূন্য কেটে গেল, একটা শূন্য কেটে গেল। দেখো 8 নাম 72, 5 8 40, তাহলে 9.5% হলো সুদের হার, ঠিক আছে। তাহলে দেখো সে 8% সুদের হারে রাখছে কিছু অংশ, আর কিছু অংশ রাখছে তোমার 12% সুদের হারে। তার ওভারঅল সুদের হার 9.5%। মেথড অফ অ্যালিগেশন ব্যবহার করে দাও, ঠিক আছে। তাহলে 12 থেকে 9.5 বাদ দিলে 2.5, ঠিক আছে, আর 1.5, দশমিক দুটো জায়গা থেকে উঠে গেল, 5 দ্বারা কাটলে 5, 5 দ্বারা কাটলে 3, অর্থাৎ টোটাল অংশটাকে 5:3 অনুপাতে রাখা হয়েছিল। এবার কি বলেছে? যে 12% হারে জমা রাখা হয়েছিল। দেখো 12% হার হচ্ছে 3, টোটাল 8,000, ঠিক আছে, টোটাল 8,000,
আনুপাতিক সমষ্টি 8 গুণিত 12% হারে যেহেতু বলেছে তাই 12% হারের জায়গায় যে অনুপাতটা আছে অর্থাৎ 3, ঠিক আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু 1000 টাকা, তার মানে 3000, অর্থাৎ 12% হারে 3000 টাকা রাখা হয়েছিল। 3000 রয়েছে অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে প্রশ্নের কারেক্ট আনসার। 50 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি 100 কিমি পথ 10 ঘন্টায় অতিক্রম করেন। কিছু অংশ 7 কিমি পার ঘন্টা বেগে হেঁটে এবং বাকি অংশ 12 কিমি পার ঘন্টা বেগে দৌড়ে যান। কত কিমি পথ তিনি হেঁটেছিলেন? অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, একটু অঙ্কটার দিকে ধ্যান রাখো। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই অঙ্কটা একটু ধ্যান দিয়ে করবে, কারণ অঙ্কটা খুব সহজ মনে হলেও একটা জায়গায় গিয়ে একটু কঠিন আছে। ঠিক আছে, কঠিন কিছু না, অঙ্কটা ক্যালকুলেশনে কিছু কঠিন নাই, চিন্তা ভাবনা একটু কঠিন আছে। দেখো, এক ব্যক্তি 100 কিলোমিটার যায় 10 ঘন্টায়, তার মানে 10 কিলোমিটার পার ঘন্টা তার অ্যাভারেজ স্পিড, কিন্তু কিছু অংশ সে যায় 7 কিলোমিটার পার ঘন্টায়, কিছু অংশ সে দৌড়ে যায় তোমার কত কিলোমিটার পার ঘন্টায় বলেছে? 12 কিলোমিটার পার ঘন্টায়। অ্যাভারেজ সে 10 কিলোমিটার পার ঘন্টায় যায়, তার মানে 10 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, অর্থাৎ মেথড অফ অ্যালিগেশন ব্যবহার করব 2:3। ঠিক আছে, 2:3 এটা কিসের অনুপাত? ডিস্টেন্সের অনুপাত নয়। এই জায়গাটাই ভুল হবে, যে টোটাল 5 ইউনিট, টোটাল ডিস্টেন্স 100, তাহলে 1 ইউনিটের ভ্যালু 20, তাহলে কি বলেছে যে কত কিমি পথ হেঁটেছিল, অর্থাৎ দেখো 2 অংশ, মানে 20 দুগুণে 40 কিমি, অ্যান্সার করা যাবে না। এইটা হলো টাইমের অনুপাত, দিস ইজ দ্য রেশিও অফ টাইম। ঠিক আছে, এই জায়গাটা ভুল করা যাবে না। দেখো ডিস্টেন্স দেওয়া আছে, আমরা এখন ফাট করে কি ভাববো? আনুপাতিক টোটাল ডিস্টেন্স দেওয়া আছে 100, আনুপাতিক সমষ্টি 5, বলেছে যে কত কিমি পথ তিনি হেঁটেছিলেন, মানে কি এই যে 7 কিমি পার ঘন্টা বেগে গিয়েছিলেন, এখানে 2 আছে, 2 দ্বারা গুণ করব, তার মানে 40। দিস ইজ টোটালি রং। 40 কিমি পথ তিনি হেঁটেছিলেন, দিস ইজ টোটালি রং, কারণ এটা হলো টাইমের অনুপাত। ঠিক আছে, এই জায়গাটাই তোমাদেরকে মনে রাখতে হবে, এটা টাইমের অনুপাত, অর্থাৎ তিনি 10 ঘন্টার মধ্যে 2 অংশ টাইম হেঁটেছিলেন, টোটাল 10 ঘন্টা, টোটাল 10 ঘন্টা তিনি ছুটেছিলেন। ঠিক আছে, ছুটা হাঁটা দিয়ে 10 ঘন্টা, তার মধ্যে তিনি 2 অংশ টাইম বা 2 ইউনিট টাইম কি হেঁটেছিলেন, তাহলে টোটাল দেখো 5 ইউনিট। ঠিক আছে, 2 ইউনিট, তার মানে তিনি 4 ঘন্টা হেঁটেছিলেন। কত কিলোমিটার পার ঘন্টা বেগে হেঁটেছিলেন? 1 ঘন্টায় 7 কিলোমিটার হেঁটেছিলেন, 4 ঘন্টায় তাহলে হেঁটেছিলেন 28 কিলোমিটার, অর্থাৎ 28 কিলোমিটার তিনি হেঁটেছিলেন। এটা হবে প্রশ্নের কারেক্ট আনসার, 28 কিলোমিটার রয়েছে অপশন ডি এ। ওকে, আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি। ঠিক আছে, তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, আর এখনো পর্যন্ত আমার কথাগুলি শুনে থাকলে অন্তত একটা বন্ধুর সঙ্গে শেয়ার করো। আর এই ধরনের ক্লাস পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যদি সাবস্ক্রাইব করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ক্লাসে। তোমাদের সকলের সুস্থতা এবং সফলতা কামনা করে আজকের মতো এখানেই।